প্রথম প্রশ্নটা ছিল নিম্নের কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি, পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ঘর ভাঙা সরঞ্জামাদি পাওয়া গেলে গ্রেপ্তারের জন্য অপর অফিসার দ্বারা সুপারিশপ্রাপ্ত হইলে। এটা সবগুলো, এটা আমরা সবাই জানি, কার্যবিধির 54 ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে। পুলিশ আইন অনুসারে লঘুদণ্ড 5 প্রকার, গুরুদণ্ড 5 প্রকার। অনেক অভদ্র লোক এটা জাইনাও কিন্তু ভুল করছেন। এগুলা কিন্তু ভাই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় হবে এই ধরনের দাঁচের প্রশ্ন। আচ্ছা, এটা 5 প্রকার মুখস্থ রাখবেন। কার্যবিধি অনুসারে নালিশ বলতে বুঝায় কি? নালিশ বলতে এক কথায় বাকি সকল কথা বাদ ম্যাজিস্ট্রেটের নিকট দাখিলকৃত লিখিত বা মৌখিক অভিযোগ। একবারে মেইন বইয়ের মধ্যে এই লাইনটা হুবহু আছে, আমি আপনাদেরকে পড়াইছি। আচ্ছা, তারপরে কি বলছে? নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করলে বাংলাদেশের বাসিন্দা নন এরূপ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তার মুচলেকার ক্ষেত্রে জামিনদার হবে কে? হবে বাংলাদেশের এক বা একাধিক বাসিন্দা। 57 ধারার মধ্যে, কার্যবিধি 57 ধারার মধ্যে এই কথাটা হুবহু লেখা আছে। আরও লেখা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল করবেন কোন আদালতে? হাইকোর্ট বিভাগ। একবারে সহজ প্রশ্ন। ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশের বর্তমানে চলমান তফসিল কয়টি? এই চলমান শব্দটা কিন্তু কেউ পড়ে নাই। এমসিকিউ ট্রিক্সটা এইখানেই ভাই, আপনার সামনে কিন্তু আসবে, সময় থাকবে কম, আপনি সহজ মনে করি সহজটারে আপনি ভাববেন উত্তর দেখতেছেন ক, কিন্তু এমসিকিউ সিটি দাগাবেন আপনি খ। এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দাগাইছে 5, কিন্তু এটার উত্তর 5 না। চলমান তফসিল হচ্ছে 4টি আর মোট তফসিল 5টি। এক নম্বর তফসিলটা বাতিল। আচ্ছা, তারপরে কি বলছে? কোন কোন ক্ষেত্রে জনসাধারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করতে বাধ্য নয়? কোন কোন ক্ষেত্রে? এটা হচ্ছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে, আসামির পলায়ন প্রতিরোধে, শান্তিভঙ্গ দমন করতে, এই 3 ক্ষেত্রে সে সাহায্য করতে বাধ্য। তবে মামলার সাক্ষী সংগ্রহ করে দেওয়ার জন্য এবং ফেরারি আসামি, কোন আসামি? ফেরারি আসামির হচ্ছে খুঁজে দেওয়ার জন্য কিন্তু, ঠিকানা খুঁজে দেওয়ার জন্য কিন্তু জনসাধারণ বাধ্য নয়। এটা কোথায় বলছে? এই কথাটা কিন্তু বলছে, এইটা বলছে কার্যবিধির 42-এর ভাষ্যে। আচ্ছা, তারপরে কি বলছে? বলছে প্রক্লেন্ড অফেন্ডার মানে কি? এটা একবারে সিম্পল, সরকার ঘোষিত অপরাধী। নারীর দেহ তল্লাশির ক্ষেত্রে নিম্নের কোনটি আইন সমর্থিত নয়? এটা তো সবাই জানেন, শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, অপর একজন মহিলা দ্বারা করতে হবে, তবে কোনোভাবেই পুরুষের সামনে মহিলাকে তল্লাশি করা যাবে না, এটা আইন সিদ্ধ নয়। আচ্ছা, তারপরে কি বলছে? বলছে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি কখন আইন সিদ্ধ হবে? অর্থাৎ যদি দেখে ব্যক্তি জামিন ব্যবস্থা করতে পারতেছে না, হ্যাঁ, জামিন সংগ্রহ করতে অসমর্থ হচ্ছে বা জামিনের ব্যবস্থা নাই, তখনই তার আটককৃত ব্যক্তির আপনি দেহ তল্লাশি করবেন। এটা কার্যবিধির 51 ধারার যে শর্তগুলো আছে ওগুলোর মধ্যে আপনি পাবেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আইনে অনুমোদিত নিম্নের কোন দণ্ডটি প্রদান করবে? এটা ওই দিন মুখস্থ করাইছি, 5 বছর 5 লাখ অনধিক। গ্রেপ্তারের স্মারকলিপি প্রদান উপাদান কোনটি? হ্যাঁ, স্মারকলিপি উপাদান কোনটি? এখানে কিন্তু আচ্ছা, গ্রেপ্তারের স্মারকলিপির প্রধান উপাদান হচ্ছে কোনটি? এটা হচ্ছে 46-এর সংশোধনী থেকে 46-এর ঘতে কিন্তু আপনার গ্রেপ্তারের স্মারকলিপির কথা বলা আছে। আমি কিন্তু স্মারকলিপির একটা কপি আপনাদেরকে প্রোভাইড করছি। এখানে কমপক্ষে একজন সাক্ষী হবে পরিবারের সদস্য অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বা এলাকার সদস্য। ঠিক আছে, এই কথাগুলাই কিন্তু এখানে বলছে। আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে জব্দ তালিকামূলক কোনো মালামাল বুঝে নিলে তালিকার 1 কপি কাকে প্রদান করতে হবে? তালিকার 1 কপি কিন্তু আপনার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অথবা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে। এটা কিন্তু আপনার 51তেই বলা আছে। আচ্ছা, আরও বলা আছে যে কার্যবিধির অধ্যাদেশ 2025 সংশোধনী 54 ধারা মোতাবেক কয়টি ক্ষেত্র? 11টি ক্ষেত্র। সিম্পল বিষয়। ইলেকট্রনিক মাধ্যমে সমনজারি 69-4। হ্যাঁ, তারপরে এই যে 17 নম্বর প্রশ্নের সবার দ্বন্দ্ব লাগে গেছে যে সমনে উল্লেখিত ব্যক্তি বাড়িতে না থাকলে সমনটি নিম্নের কোন ব্যক্তির উপর জারি করা যাবে? পরিবারের সাবালক পুরুষ ব্যক্তির উপর, হ্যাঁ, তারপর হয়েছে যে নারী ও পুরুষ উভয়ের উপর, তারপর হচ্ছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর। এইখানে হচ্ছে আগে ছিল পরিবারের সাবালক পুরুষ ব্যক্তির উপর, শুধুমাত্র পুরুষ ব্যক্তির উপরে করা যাইতো। এখন আপনি নারী ও পুরুষ উভয়ের উপরে করতে পারবেন, তবে সেটা প্রাপ্তবয়স্ক হইতে হবে। কিন্তু সবাই নারী ও পুরুষ দেখা আর পরের অপশনটা আর পড়েন নাই। পরের অপশনটার মধ্যে কিন্তু দেওয়া আছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর। আপনি নারী বা পুরুষ বলতে কিন্তু নারী বলতে যে কোনো বয়সের নারী, পুরুষ বলতে যে কোনো বয়সের পুরুষও বোঝায়। তো এই ক্ষেত্রে আপনি ওই অপশনটা দাগানোর সুযোগ নাই। আপনার কিন্তু মেইন বইতে এই কথাটা হুবহু দেওয়া আছে যে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর। মেইন বইটা একটু উল্টাইলেই দেখবেন। আচ্ছা,
এই 17 পরে 18-তে বলছে কার্যবিধির কত ধারার ক্ষমতা বলে 167 ধারা, 24 ঘন্টার অধিক থানা হাজতে আটক রাখতে পারবেন। কার্যবিধির 57 উপাদান কোনটি? নাম ঠিকানা জানাবে, জানাইতে অস্বীকৃতি প্রকাশ করলে গ্রেপ্তার করবে, অপরাধটি হচ্ছে আমল অযোগ্য হইতে হবে, অপরাধটি পুলিশ অফিসারের উপস্থিতিতে হইতে হবে। 57 ধারার মধ্যে আছে এগুলো। যারা নতুন আছেন পড়েন নাই, আমরা এগুলো আবার পড়াবো, টেনশনের কারণে আস্তে ধীরেই পড়াবো। আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাসের পদ্ধতি 9 কোনটি? জামিন, ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ, তার নিজের মুসলিকা, আর হচ্ছে সরকারের বিশেষ আদেশ। এই সরকারের বিশেষ আদেশ এই ধরনের কোনো আদেশ মেইন বইতে বলা নাই 63 ধারাতে। সমন পাওয়ার পরে কেউ যদি আদালতে হাজির না হয়, একবারে সমনের মধ্যে লেখা আছে 174। তারপরে কি বলছে? সমন ফরম সংক্রান্ত বার্তা কোনটি? 2 প্রস্থ বিশিষ্ট হবে, সমন হবে লিখিত, আদালতের বিচারক সুপ্রিম কোর্ট কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর। সমনের সংজ্ঞার মধ্যে এই জিনিসগুলাই আছে। 68 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উল্লেখ থাকবে কি কি? জামিনদারের সংখ্যা, আদালতে হাজির হওয়ার সময়, দুইটাই থাকবে। এটা কিন্তু 76-এ বলা আছে। পলাতক আসামি, ঘোষিত অপরাধী, আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত, গ্রেপ্তার হতে পলাতক এইরূপ ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য জমির মালিক, কৃষক, এগুলা হচ্ছে ওই যে 78 ধারায় বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পরোয়ানা তাদেরকে দিতে পারবে। পরোয়ানা মূলে কোনো ব্যক্তিকে অনুসরণ করে কোথা থেকে গ্রেপ্তার করা যাবে? বাংলাদেশের যে কোনো স্থান থেকে। এটা কিন্তু আপনার এই 82-তে বলা আছে। তারপরে বলছে জেনারেল ডায়েরিতে উল্লেখ থাকবে না কোনটি? এটা পুলিশ আইনের 44-এ আছে। নালিশের বিবরণ থাকবে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঠিকানা থাকবে, সাক্ষীগণের নাম ঠিকানা থাকবে। এগুলা কিন্তু সব পুলিশ আইনের 44 থেকে করা হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে এখানে? তারপরে এখানে ছিল হচ্ছে বলছে পুলিশ আইন অনুসারে কনস্টেবলের ঊর্ধ্বতন পদের কোন পুলিশ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে কোন মর্যাদার? এটা হচ্ছে এএসপি থেকে উপরস্থ। এখানে কিন্তু এসপি আছে, অতিরিক্ত পুলিশ সুপার আছে, সবাই পারবে। এটা পুলিশ আইনের 35-এর মধ্যে আছে। বরখাস্তকৃত পুলিশ কর্মচারী সরকারি আদেশ অমান্য করলে একবারে সিম্পলি 200 টাকা 6 মাস, পুলিশ আইনের 28-এ আছে। পুলিশ আইন অনুযায়ী দাবিদারহীন সম্পত্তি পেলে পুলিশের কর্তব্য কি? জব্দ তালিকামূলক হেফাজতে নেওয়া, এটা পুলিশ আইনের 25-এ আছে। স্পেশাল পুলিশ কর্তব্য অবলার দায়ে ম্যাজিস্ট্রেট আদালত তাকে সর্বোচ্চ কত টাকা দণ্ডিত করে? 50 টাকা, 19 ধারা। আর স্থানীয় অধিবাসীগণের নিকট হতে স্পেশাল পুলিশ নিয়োগ করার জন্য সাব ইন্সপেক্টর ঊর্ধ্বতন পুলিশ অফিসারের নিম্নে কার বরাবর আবেদন করবে? স্থানীয় ম্যাজিস্ট্রেট। এটা কিন্তু আপনার 17 ধারার মধ্যে বলা আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে যে এই অতিরিক্ত পুলিশের ব্যবহার মেটানোর জন্য স্থানীয় জনগণের পিটুনি কর 15 ধারার মধ্যে কিন্তু বলা আছে, পিটুনি কর বা পিউনিটিভ ট্যাক্স। আচ্ছা, বলছে কি কোনো ব্যক্তির আবেদনক্রমে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হলে ওই অতিরিক্ত পুলিশ কার নেতৃত্বাধীনে থাকবে? এটা কিন্তু আপনার আইজিপি, সহকারী আইজিপি, পুলিশ সুপার, সবার। এটা কিন্তু 13 ধারায় বলা আছে। সরকার উপর্দিত এলাকায় বিপজ্জনক এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ করলে ইহা প্রত্যাহার করবে কখন? যে কোনো সময় প্রত্যাহার করবে, 15 ধারায় বলা আছে। 35-এ বলছে পুলিশ আইন অনুসারে অতিরিক্ত পুলিশের দণ্ড। অতিরিক্ত পুলিশ কে? অতিরিক্ত পুলিশ তো পুলিশই। আরআরএফের পুলিশ যদি উপর্যুত এলাকায় নিয়োগ করে, দুর্গম এলাকায় নিয়োগ করে, কলকারখানা নিয়োগ করে, আরআরএফের পুলিশ যদি কোনো আকাম করে, সেক্ষেত্রে কিন্তু ওই আকামের দায় কিন্তু আপনার পুলিশ আইনের 37-এই তার উপর বর্তাবে, মানে তাকে 37-এই শাস্তি দিবে। আর যদি বিশেষ পুলিশ আকাম করে, যেটা জনসাধারণের মধ্যে হতে নেয়, তারা আকাম করলে তার দণ্ড কিন্তু 19 ধারা মোতাবেক হবে। নারী শোষণ নির্যাতন দমন আইন অনুসারে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কোনো নারী দর্শিত হইলে 9-5, একবার সিম্পলি। নারী শোষণ দমন আইন অনুসারে ভিকটিমের ছবি 14-2 মিনুকে একা পেয়ে ক খ মিলে পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে, ক খ এর অপরাধ কি? গণধর্ষণ 9-3। তারপরে বলছে 39-এ ক তার বান্ধবী সীমাকে নিয়ে সিনেমা দেখতে যায়, সিনেমার অন্ধকারে থাকায় ক তার যৌন কামনা চরিতার্থ করার জন্য সীমার গালে হাত দেয়। এটা হচ্ছে একবারে নারী শিশুর 10, যৌন কামনা চরিতার্থ করার জন্য অঙ্গে টাচ করছে, শরীর টাচ করছে। আচ্ছা, চট্টগ্রাম শহরের মাফিয়া ডন কানা সম্রাট শিশুদের নিয়ে ভিক্ষাবৃত্তি করানোর উদ্দেশ্যে ইত্যাদি 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 করে, এগুলো ভিক্ষাবৃত্তি লাগলে নারী শিশুর 12। আচ্ছা, তারপরে বলছে কি ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভ করা শিশুর ব্যবহার বহন করবে রাষ্ট্র, তবে তার ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ করবে কে? সরকার করবে। নারী শিশুর 13-এর মধ্যে কিন্তু এই কথাটা বলা আছে। 42-এ বলছে নারী শিশু অনুসারে অভিযুক্ত হাতে নাতে ধরা না হইলে, দিত না হইলে তদন্ত প্রক্রিয়া কতদিনের মধ্যে? 30 কার্য দিবস। 19-এর কিন্তু 2 এই কথাটা বলা আছে। আচ্ছা, তারপরে কি বলছে নারী শিশু দমন অনুসারে সাক্ষীর প্রতি সমান প্রদান করতে হলে কোন জায়গায়? এটা কিন্তু ভাই 24-এ আপনার বলে দিছে, বলছে সাক্ষীর সর্বশেষ ঠিকানা। আবার যদি উল্লেখ থাকতো সাক্ষীর বর্তমান ঠিকানা, তাহলে কিন্তু একই কথা, ক খ দাগাইতে পারতেন আপনি। আরো বলছে নারী শিশু দমন আইন অনুসারে অপরাধের তড়িৎ বিচারের স্বার্থে কোনো সাক্ষীর সাক্ষ্য অবিলম্বনে গ্রহণ করলে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইতে হবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইতে হবে। এটা কিন্তু 22 ধারা। 45-এ বলছে নাসি অনুসারে থানার নাসি মানে নারী ও শিশু অফিসার ইনচার্জের দায়িত্ব 25 ক
হ্যাঁ 25 কতে কিন্তু এই কথাটা সংশোধনীতে আছে। একটি ফাইনাল খেলার টিকিট উচ্চ মূল্যে বিক্রি করছে, এটা পুলিশ এনে 37 থেকে প্রশ্নটা করা হয়েছে এসআই সার্জেন্ট, আপনারা সবাই অবগত আছেন। 47 হল জনসাধারণ রাষ্ট্রদ্রোহী কোনো তথ্য পেলে ফৌজদারি কার্যবিধি 25 কার নিকট তাৎক্ষণিকভাবে সংবাদটি করবে, নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। আচ্ছা 48 বলছে পুলিশের কতদিন পূর্বে আবেদন করলে আবেদনকারী অতিরিক্ত পুলিশ কর্মচারী নিয়োগের খরচ বহনের দায়িত্ব 30 দিন। হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে পুলিশ আইনের মধ্যেই আছে। সিআর কেস কি, কমপ্লেইন রেজিস্টার কেস। হ্যাঁ এটা কিন্তু আমরা পড়াইছি ভাই, আরও পড়াইছি কি ফৌজদারি অধ্যাদেশ ইত্যাদি বিনা বর্ণনায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়। এটা হচ্ছে কি গ্রেপ্তারকৃত ব্যক্তি পলায়ন করলে তাকে অন্য থানা এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা যাবে না, এটা হচ্ছে গ্রেপ্তার করা যাবে। সে যদি অন্য থানা কোথায় যায় তাকে কিন্তু পুনরায় গ্রেপ্তার করা যাবে না। 1898 সালের 5 নং আইন, এই আইনের ধারা রয়েছে 565টা, এই আইনের অধ্যায় রয়েছে 46টা। হ্যাঁ এই আইনের কার্যক্রম শুরু হয় 1898 সালের 1 জুলাই। এই আইনের ইংলিশ হচ্ছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। ফৌজদারি কার্যবিধি আইন কি আইন? একটি পদ্ধতিগত আইন। তফসিল কয়টি? 5টি। চলমান তফসিল কয়টি? 4টি। আরো বলছে প্রথম তফসিল বাতিল করা হইলেও বাকি 4টি তফসিল এখনো চলমান আছে। তবে এই আইনের দ্বিতীয় তফসিলে 8টি কলাম আছে। হ্যাঁ পরে বলছে কি ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 কতে বলছে অ্যাডভোকেট, কতে বলছে আপনার অ্যাটর্নি জেনারেল, খতে বলছে জামিন যোগ্য অযোগ্য। হ্যাঁ তারপরে ঘতে বলছে অভিযোগ, ঝতে বলছে নালিশ, ইমতে বলছে রাষ্ট্রীয় কারণী, চতে বলছে আমলযোগ্য, ডাকার ঢতে বলছে যে আমল অযোগ্য, ডাহুকের ঢতে বলছে যে ডাহুকের ঢতে কি বলছে বিচার বিভাগীয় কার্যক্রম। আচ্ছা তারপরে টতে বলছে অনুসন্ধান, ঠতে বলছে তদন্ত, ততে বলছে থানার অফিসার ইনচার্জ, না ততে বলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে অফিসার ইনচার্জের সংজ্ঞা প্রদান করছে পিআরবি 201 খতে। থতে বলছে থানা, নতে বলছে পাবলিক প্রসিকিউটর, থতে বলছে স্থান, ধতে বলছে থানা, আর নতে বলছে পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ আরেক নতে আছে আপনার অপরাধ। 6 বলছে আদালতের শ্রেণী বিভাগ, 9 বলছে দায়রা জজ এবং কিভাবে দায়রা আদালত এবং কিভাবে দায়রা জজ নিয়োগ করবেন। 10 বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11তে বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12তে বলছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 18তে বলছে মেট্রোপলিটন এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ, 22 বলছে মফস্বল এলাকায় জাস্টিস অব দ্য পিস, 25 বলছে যে পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস। তারপরে আপনার আর কিছু জানার দরকার নেই। 28 চলে যাবেন। 28 বলছে দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে 31 কি বলছে হাইকোর্ট এবং দায়রা আদালতকে কি দণ্ড দিবে। 32 বলছে ম্যাজিস্ট্রেটগণকে কি দণ্ড দিবে। 35 কতে বলছে যে হাজতবাসের পরবর্তীতে যদি আসামি যদি দণ্ডপ্রাপ্ত হয় তার মূল দণ্ড হইতে হাজতবাসের দিনগুলো বাদ যাবে, এটা বলছে 35 ক। আজকে আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ আপনি বিগত 10 বছরে যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখবেন সকল প্রশ্নই কিন্তু আপনার করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 42 থেকে 200 পর্যন্ত। আর সেটার ভিতরে আমলযোগ্য অযোগ্য অপরাধ, গ্রেপ্তার, সমন, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার হুলিয়া, ক্রোক, তারপরে ওইদিকে এজাহার, তারপরে সুরুথাল, এই বিষয়গুলা থেকেই কিন্তু প্রশ্ন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসে। কার্যবিধি আজকে 42 থেকে আমরা শুরু করব। 42 কি বলছে ভাই? 42 যাওয়ার আগে আমরা একটু পরিচিত হই। হ্যাঁ পরিচিত হব কিভাবে? 42টা হচ্ছে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তিকে সাহায্য দান সম্পর্কে কার্যবিধির অধ্যায় 4 আলোচনা করা হয়েছে। অধ্যায় 4 কিন্তু 3 ধরনের ব্যক্তিকে 1 ধরনের ব্যক্তি সাহায্য করবে। হ্যাঁ এটা কিন্তু ইন্ডিকেট করছে এখানে, বলছে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তিকে জনসাধারণের সাহায্য সম্পর্কিত। এটা কিন্তু মেইন বইতে বলে না জনসাধারণ, তবে আপাতত মনে রাখেন জনসাধারণের সাহায্য সম্পর্কিত। 42 বলছে কি? বলছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য দিবে। থেকে এই প্রশ্ন, জনসাধারণ কাকে সাহায্য দিবে? 42 ধারায় ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য দিবে। কে সাহায্য দিবে? জনসাধারণ দিবে। আচ্ছা এইখানে মূলত একটা জিনিস কি, ধরেন জনসাধারণের সামনে একটা আমলযোগ্য অপরাধ হয়েছে। আমলযোগ্য অপরাধ কি? মনে করেন একজন আরেকজনকে কোপাইতেছে বা একজন আর চাকু দিয়ে দিচ্ছে, হ্যাঁ, বা ছিনতাই করতেছে বা হচ্ছে একটা বাসায় ডাকাতি করতেছে। আপনি সচেতন নাগরিক হিসেবে আপনার হচ্ছে কাজ হচ্ছে ওই অপরাধটা কি দমন করা, ওই অপরাধটা হচ্ছে নিরোধ করা, হ্যাঁ অপরাধটা নিবারণ করা। এটা কিন্তু আপনি জনসাধারণ হিসেবে আইনে আপনাকে ক্ষমতা দিচ্ছে। অথবা হচ্ছে একটা জায়গার মধ্যে বেআইনি সমাবেশ হইতেছে, পুলিশ বা ম্যাজিস্ট্রেট আপনার কাছে সাহায্য চাইছে, আপনি কিন্তু সচেতন জনসাধারণ হিসেবে আপনার হচ্ছে পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে আপনি সাহায্য করবেন।
এই কথাটাই কিন্তু আপনার 42-এ বলছে, ঠিক আছে। এই কথাগুলো আমাদের আছে কোথায়? 42-এ। এটা হচ্ছে 42-এর মানে মূল কথা। এখন আমরা মেইন বই আকারে পড়বো। হ্যাঁ, মেইন বই আকারে পড়লে দেখেন, একটু দেখেন, সবাই একটু নেন। বলছে যে কোনো বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, হ্যাঁ এমসিকিউ দাগ দেন, বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাইলে কার্যবিধি আইন অনুসারে, কার্যবিধি অধ্যাদেশ অনুসারে 42 ধারায় হচ্ছে কাকে কাকে সাহায্য করবে, কোন ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে। হ্যাঁ, কোন ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে? একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট। যদি থাকে যে স্থানীয় ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তারপরে থাকবে জেলা ম্যাজিস্ট্রেট। এখন যারা একটু পাক নাটাই ফের, এরা কিন্তু সবাই জেলা ম্যাজিস্ট্রেট দাগ দিয়ে আসবে। এখানে কিন্তু মেইন বইতে এই কথা বলা নাই, বলছে যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, এই দুই ধরনের ব্যক্তিকে কিন্তু সাহায্য করবে। আরো বলছে পুলিশ অফিসার, হ্যাঁ, এই যে পুলিশ অফিসারকে কিন্তু সাহায্য করবে। আরো বলছে কি, যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে। কিভাবে দাবি করলে? কার্যবিধির 42 ধারায় বলছে যুক্তিসঙ্গতভাবে যদি দুই শ্রেণীর ব্যক্তি, একটা হচ্ছে পুলিশ অফিসার, আর একটা হচ্ছে নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট বা মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এই দুইটা কথাই কিন্তু কার্যবিধির 42-এর মূল পয়েন্ট। হ্যাঁ, তারপরে সাহায্য করবে কে? সাহায্য করবে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, মানে প্রত্যেক ব্যক্তি। এইখানে এমসিকিউ দাগ দেন যে কার্যবিধির 42 ধারা অনুসারে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যদি যুক্তিসঙ্গতভাবে সাহায্য চায়, তাহলে তাকে সাহায্য করবে কে? এলাকার মোড়ল, চেয়ারম্যান, মেম্বার, বাংলাদেশের যে কোনো নাগরিক। হ্যাঁ, এই 42-এর কতে বলছে যে ব্যক্তি গ্রেপ্তার করার জন্য ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ পুলিশ কি করতে গেলে? গ্রেপ্তার করতে গেল। হ্যাঁ, পুলিশ এই যে গ্রেপ্তার করতে গেছে, যখন কোন জনসাধারণের কাছে সাহায্য চাইবে, তখন ওই জনসাধারণ কিন্তু পুলিশকে কি সাহায্য করবে। এটা বলছে একটা কথা। আর একটা হচ্ছে, গ্রেপ্তার করার জন্য পুলিশ যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেছে, ওই ব্যক্তি পালায়ে যাচ্ছে, তার পলায়ন রোধ করার জন্য, তার পলায়ন প্রতিরোধ করার জন্য পুলিশ তার পিছনে পিছনে দৌড়াইতেছে, জনসাধারণরে বললো বা জনগণরে বললো, ভাই ধরেন ধরেন ধরেন। এই জনগণ তার পুলিশে এই ধারামূলেই কিন্তু সাহায্য করবে। যদি এইখান থেকে একটা উদ্দীপক আসলো যে রবিউল নামক পুলিশ অফিসার সঙ্গীয় 2 কনস্টেবল নিয়ে, হ্যাঁ, কুখ্যাত রনি ডাকাতকে ধাওয়া করলে, হ্যাঁ, এর সামনে দিয়ে দৌড় দেয়। রবিউল তাদের কাছে যুক্তিসঙ্গতভাবে সাহায্য চায়, ভাই, হ্যাঁ, রনি ডাকাত তো নিরস্ত্র, তার হাতে কিছু নাই, আপনারা রনি ডাকাতকে ধরেন, রনি ডাকাত চলে যাচ্ছে। এই যে জনসাধারণ তাকে ধরার ইয়া ছিল, মানে ধরার সুযোগ ছিল যথেষ্ট, কিন্তু ওই যে ক আর খ ধরে নাই, তাহলে ক আর খর এই যে 42 ধারার বিধি লঙ্ঘন করায় কার্যবিধির পেনাল কোডের 187 ধারায় কিন্তু দণ্ডিত হবে। এই যে 42 ধারাটা, এইখানে যদি সরকারি কর্মচারী যদি ইচ্ছাকৃত বাংলাদেশের কোনো নাগরিক যদি সাহায্য না করে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, যুক্তিসঙ্গত কারণটা কি ভাই? যুক্তিসঙ্গত কারণটা হচ্ছে যে, মনে করেন অনেক সময় ছিনতাই হয়, ছিনতাইকারীর হাতে কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে এই যে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই যে ছিনতাইকারীর হাতে বিভিন্ন চাকু থাকে, ছুরি থাকে, পিস্তল থাকে, তখন আশপাশে মানুষ যারা থাকে তারা কিন্তু দৌড় দেয়। এই যে যারা দৌড় দিচ্ছে, তখন কিন্তু সেই যে দৌড় দিছে সে কিন্তু পেনাল কোডের 187 দ্বারা কিন্তু দণ্ডিত হবে না, কারণ তার যুক্তিসঙ্গত দৌড় দেওয়ার কারণ আছে। সে দেখছে ছিনতাইকারীর হাতে পিস্তল আছে, চাকু আছে। হ্যাঁ, যদি আবার পিস্তল চাকু কোনো কিছুই নাই, সে যদি দুই হাত তোলেন, যা আছে বাইর করেন, শুধু তার চেহারাটা একটু মানে ভয়ঙ্কর, এই চেহারা দেখে কারো থেকে যদি কিছু ছিনতাই করতে যায়, আশপাশে যদি জনসাধারণ থাকে, ওই জনসাধারণের কাছে যদি পুলিশ সাহায্য চায়, যদি সে সাহায্য না করে, তাহলেই কিন্তু 187 ধারায় দণ্ডিত হবে। শান্তিভঙ্গের প্রতিরোধে দাগ দেন। শান্তিভঙ্গ কি? শান্তিভঙ্গ হচ্ছে, মনে করেন এক জায়গায় এলাকায় মানুষ, হ্যাঁ, ইয়া করতেছে, নিরিবিলি বসবাস করতেছে, আপনি কি করলেন? আপনি ওইখানে মিছিল শুরু করে দিলেন। হ্যাঁ, তারপরে আপনি কি করলেন? এই যে আপনি ওইখানে মিছিল করার জন্য জড়ো হইলেন। হ্যাঁ, এই যে জিনিসগুলো করতেছেন, আপনি রাস্তার উপরে আপনি কি করলেন? বালি টালি ফালাই রাখলেন। এই ধরনের যদি কোনো আপনার পাবলিক নুইসেন্স যেগুলার বলে আর কি, পুলিশ আইনে 34 আছে অনেকগুলো পাবলিক নুইসেন্স, এগুলা যদি আপনি করেন, এগুলা কিন্তু জনসাধারণ কিন্তু কি করতে পারবে? বাধা দিতে পারবে। আরো বলছে যে শান্তিভঙ্গ দমন করতে, ওই একই কথা। আরো বলছে কি, রেলপথ, খাল, টেলিগ্রাফ, হ্যাঁ, বয়া কি, যাদের নদী অঞ্চলে বাড়ি তারা বয়া চিনে। যারা বাংলাদেশ থেকে সেন্ট মার্টিনে গেছেন, বাংলাদেশের ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনে গেছেন, দেখবেন যে বাংলাদেশ মায়ানমার সীমান্তের মাঝামাঝি প্লাস্টিকের অনেকগুলা ওই যে চিহ্ন দেওয়া থাকে, যে বাংলাদেশের বর্ডার এইখানে শেষ, নদীর মাঝখানে। এই জিনিসগুলা যে ভাসে নদীর মধ্যে, এগুলা কিন্তু হচ্ছে বয়া, ঠিক আছে।
এই ধরনের এগুলা কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি, সরকারি সম্পত্তি, রেলপথ সরকারি সম্পত্তি, খাল সরকারি সম্পত্তি, টেলিগ্রাফ সরকারি সম্পত্তি। হ্যাঁ, আরো পরের লাইনে বলেই দিছে যে সরকারি সম্পত্তির ক্ষতির প্রচেষ্টা, যদি কেউ হচ্ছে রেলপথ খাল এই ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে জনসাধারণ কি করবে, জনসাধারণের কাছে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সাহায্য চাইবে। সাহায্য চাইলে জনসাধারণকে কিন্তু তাদেরকে পুলিশকে কিন্তু কি করবে, সাহায্য করতে বাধ্য থাকবে। কার্যবিধি আইন অনুসারে যদি 42 ধারা যদি জনসাধারণ যদি ম্যাজিস্ট্রেটকে সাহায্য না করে, হ্যাঁ, তাহলে কোন ধারায় দণ্ডিত হবে? কোন ধারায় দণ্ডিত হবে? এই দণ্ডিত হবে কিন্তু আপনার এই 100 পেনাল কোডের 187 ধারায়। ঠিক আছে, এখন আসেন, এইখান থেকে কিন্তু আরো প্রশ্ন আসতে পারে কার্যবিধির 42 ধারা অনুসারে কোন কোন ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ সাহায্য করতে বাধ্য? নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আসতে পারে কয় শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য? 2 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য। ব্যক্তিকে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট কে কিভাবে সাহায্য করবে? তাদেরকে যুক্তিসঙ্গত কারণে যদি সাহায্য চায় তখন সাহায্য করবে। কে করবে? প্রত্যেক ব্যক্তি করবে। কি কি কারণে করবে? কি উপায়ে করবে? একটা হচ্ছে গ্রেপ্তার করতে করবে, গ্রেপ্তারি মানে আসামির পলায়ন প্রতিরোধের জন্য করবে, করবে শান্তিভঙ্গ দমন করতে, করবে কি শান্তিভঙ্গ প্রতিরোধ করতে বা শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিছে সেটা প্রতিরোধ করার জন্য করবে, রেলপথ, খাল, টেলিগ্রাফ ইত্যাদি সরকারি সম্পত্তির ক্ষতির প্রচেষ্টার হাত থেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, এই ধরনের যদি কথা আসে এমসিকিউতে সেটা কিন্তু আমরা পারবো। এখন আসেন এই ধারায় তাহলে আমরা কি বুঝলাম? এই ধারায় হচ্ছে জনসাধারণ হচ্ছে যুক্তিসঙ্গতভাবে যদি জনসাধারণের কাছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার যদি সাহায্য চায় তাহলে কিন্তু সাহায্য করবে। জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, যদি এই কথাটা উল্লেখ করে দেয় তাহলে কিন্তু আপনি সিম্পলি 42-এর এই যে ক খ দিয়ে উত্তর দিয়ে দিবেন, আর নোটে দিয়ে দিবেন কি, নোটে দিবেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা লঙ্ঘন করে জনসাধারণ যদি সরকারি কর্মচারীকে যুক্তিসঙ্গত কারণে সাহায্য চাওয়ার পরও সাহায্য যদি না করে তাহলে কিন্তু ওই জনসাধারণ হচ্ছে পেনাল কোডের 187 ধারায় দণ্ডিত হবে। ঠিক আছে, এইখান থেকে আপনি এতটুক নেন, আর আপনার কোনো কিছু নেওয়ার দরকার নাই। এই পৃষ্ঠার পরের পৃষ্ঠার মধ্যে দেখেন লেখা আছে যে ভাষ্য অথবা এই পৃষ্ঠার নিচে ভাষ্য লেখা আছে। ভাষ্যতে গিয়ে দেখেন লেখা আছে 187 ধারা, পেনাল কোডের 187 ধারা সে তুলে দিছে। কোনো সরকারি কর্মচারীকে তদীয় সরকারি কর্তব্য সম্পাদন সম্পর্কে সাহায্য দান বা সরবরাহ করার জন্য আইনত বাধ্য হইয়াও ইচ্ছাকৃত অনুরূপ সাহায্য না করে, এই লাইন নিচে দাগ দেন, আইনত বাধ্য হইয়াও ইচ্ছাকৃতভাবে অনুরূপ সাহায্য না করে, দাগ দেন, আইনত বাধ্য হইয়াও ইচ্ছাকৃতভাবে অনুরূপ সাহায্য না করে, তাহলে সে বিনাশ্রম কারাদণ্ড 1 মাস। তার মানে কি দাঁড়াইছে? 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্লাস নিচের লাইনে লেখা আছে 200 টাকা। এই 3টে শব্দ নিচে দাগ দেন, 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্লাস 200 টাকা, এর নিচে দাগ দেন। এইটা হচ্ছে কি দাঁড়াইছে? যদি জনসাধারণ যুক্তিসঙ্গত কারণে সাহায্য চাওয়ার পরও যদি জনসাধারণ যদি সাহায্য না করে, বাধ্য থাকিয়ে যদি সাহায্য না করে, তাহলে কিন্তু সে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা দণ্ডে দণ্ডিত হবে। এই 187-র কিন্তু আরেকটা পার্ট আছে, নিচে পার্টে বলছে 3 নম্বর লাইনটা দেখেন, যেটা এবং দিয়ে শুরু হয়েছে। পলাতক কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আইনানুগভাবে কোনো সাহায্য দাবি করে ক্ষমতাপন্ন সরকারি কর্মচারী যদি সাহায্য না করে তাহলে কিন্তু তার বিনাশ্রম কারাদণ্ড হবে। দণ্ডটা হবে কি? বিনাশ্রম। কয় মাস হবে? 6 মাস হবে। সাথে কয় টাকা? 500 টাকা। এটা নিচে দাগ দেন যে যদি পলাতক কোনো আসামিকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে, এই দ্বিতীয় প্যারায় 187-এর দ্বিতীয় প্যারার 3 নম্বর লাইনে বলছে পলাতক কোনো ব্যক্তি গ্রেপ্তার করার উদ্দেশ্যে, 5 নম্বর লাইনে বলছে যে বিনাশ্রম কারাদণ্ড 6 মাস এবং 500 টাকা, মানে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড প্লাস 500 টাকা। এগুলা কিন্তু এমসি 43-এ বলছে কি? বলছে পুলিশ অফিসার ব্যতীত যেই ব্যক্তি পরোয়ানা কার্যকর করে যাইতেছেন। তাইলে একটা এমসিকিউ যে জনসাধারণ কর্তৃক জনসাধারণকে পরোয়ানা কার্যকর করার জন্য যদি বলে তখন কখন সাহায্য দিবে? সাহায্য দিবে হচ্ছে 43 ধারায়। ঠিক আছে, এখানে এই কথাটাই কিন্তু বলছে, এখানে আর 43-এ পেঁচানোর কিছু নাই। যে পুলিশ অফিসার বাদে যদি অপর কোনো ব্যক্তি যদি যায় ওই ব্যক্তির জনসাধারণ কি করবে? ওই পরোয়ানাটা তামিলে সাহায্য করবে। এখানে পুরার ধারার কথা এই একটাই, আর কোনো কিছু আপনারা জানার দরকার নাই। 44-এ বলছে যে 44-এ কিন্তু অনেকগুলো অপরাধের কথা বলা আছে। আপনি সিম্পলি পেন্সিল দিয়ে লিখে রাখেন 35 অথবা আপনার রাফ কাগজে লিখে রাখেন 35। এখানে কিন্তু 35টা অপরাধের কথা বলা আছে। ঠিক আছে, এই 35টা অপরাধ যদি কেউ করে, হ্যাঁ, অপরাধে যদি কেউ সংকল্প করে, হ্যাঁ, তখন কিন্তু আপনার জানাইতে হবে। এটা কিন্তু আমি কিন্তু এমসিকিউতে দিছি। 35টা অপরাধ করলে জানাবেন, কাকে জানাবেন? হ্যাঁ, যদি আসে ফৌজদারি কার্যবিধানের 44 ধারা অনুসারে, হ্যাঁ,
যে অপরাধগুলোর কথা বর্ণিত রয়েছে, এই ধরনের অপরাধ করলে বা অপরাধ করার সংকল্প করলে নিম্নের কাকে জানাইবেন? ক নিকটতম ম্যাজিস্ট্রেট, খ জেলা ম্যাজিস্ট্রেট, গ পুলিশ অফিসার। তাহলে জানাইবে কাকে? নিকটতম ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে। এটা কিন্তু এমসিকিউ। তাহলে দাগ দেন, যে প্রথমেই দাগ দেন ধারানুসারে শাস্তিযোগ্য কোনো অপরাধ করিয়েছে, এই শব্দ নিচে দাগ দেন। পরিবার সংকল্প করিয়েছে, অর্থাৎ একজন আরেকজনকে মার্ডার করে ফেলছে, তখনও সংবাদ দিবে। অথবা মার্ডার করার জন্য সংকল্প নিছে, চাকু নিয়ে ঘুরতেছে, যে কোনো সময় চাকু মেরে দিবে, অথবা অস্ত্র নিয়ে পিস্তল নিয়ে ঘুরতেছে, তখনও কিন্তু জানাবে। 3 নম্বর লাইনের শেষের শব্দটা অবিলম্বে নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে, এটা নিচে দাগ দেন। দুইটা ব্যক্তিরে, তাহলে ফৌজদারি কার্যবিধান 44 ধারায় কয়জন ব্যক্তিরে জনসাধারণ সংবাদ দিবে? 2 জন ব্যক্তিরে সংবাদ দিবে। ফৌজদারি কার্যবিধানের 42 ধারা এবং 44 ধারার মধ্যে গুণগত পার্থক্য কি? গুণগত পার্থক্য হচ্ছে 44-এ জনসাধারণ সংবাদ দিবে, আর 42-এ জনসাধারণ সাহায্য দিবে। তাহলে এখানে ধারাও কিন্তু পাল্টে গেছে, শাস্তিও কিন্তু পাল্টে গেছে। শাস্তি কি? শাস্তি হচ্ছে যদি জনসাধারণ যদি ইচ্ছাকৃত বাধ্য হয়ে যদি সে আইনত বাধ্য হয়ে যদি সংবাদ না দেয়, মাসুম দেখতেছে যে সুফিয়ান নামক একজন ব্যক্তিকে আরেকজনে চাকু মারতেছে, হ্যাঁ, বা চাকু নিয়ে ঘুরতেছে, সে কিন্তু এটা দূর থেকে দেখতেছে। দেখা যদি সে ইচ্ছাকৃতভাবে যদি সংবাদটা যদি না দেয়, অর্থাৎ তার প্রাণ নাশের কোনো হুমকি না থাকা যদি সরকারি কর্মচারী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সংবাদ না দেয়, তাহলে কিন্তু সে আইনে কিন্তু তার দণ্ডের ব্যবস্থা আছে। পেনাল কোডের 176 ধারায় কিন্তু এগুলা বলা আছে। আচ্ছা, এখন আসেন, এই কথাটাই কিন্তু বলছে এইখানে একবারে এই লাইনের শেষ শব্দে দাগ দেন, যে যদি এই ধরনের ঘটনা ঘটে কখন জানাবে? মার্ডার হওয়ার 1 ঘন্টা পরে জানাবে, নাকি চাকুনিয়া ঘুরার 20 মিনিট পরে জানাবে? না, বলছে তৎক্ষণাৎ জানাইবে। এই যে কথা কিন্তু বলা আছে যে তৎক্ষণাৎ জানাইবে, এই কথাটা নিচে দাগ দেন। মাসুম দাগ দেন না কেন? আপনি দাগ দেন। এখন এইখানে আসেন, এইখানে একটা ধারা কিন্তু আমরা সোনিয়া আক্তার, আপনার কি সমস্যা বলেন? বলছি এই যে ওই পেজটা একটা দেওয়ার জন্য আমার ছেলে ছিঁড়া ফেলছে পাতাটা। আচ্ছা, আপনারা এটা ক্লাস শেষে আমরা প্রোভাইড করব। এখন আসেন, এখন এখানে বলছে কি? বলছে এই ধারার উদ্দেশ্যে অপরাধ, এই যে অপরাধ একটা কথা লেখা আছে, এটা নিচে দাগ দেন। অপরাধ, এই অপরাধ কি? এমসিকিউ। অপরাধ বলতে বাংলাদেশের বাইরে কোন স্থানে কৃত কোন কার্য যা বাংলাদেশে করা হইলে অপরাধ বলিয়া গণ্য হইত, তাহাও বুঝাইবে। অর্থাৎ এই ধারার অনুসারে কেউ যদি বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ করে, হ্যাঁ, যেটা বাংলাদেশে করলে যদি অপরাধ হিসেবে গণ্য হয়, সেটাও হচ্ছে অপরাধ করছে বলে গণ্য হবে। আপনি এই ধরনের কোনো সংবাদ, মনে করেন কেউ মার্ডার করছে, কেউ দেশের বাইরে যেটা সে ডাকাতি করছে, এই ধরনের সংবাদও যদি আপনি শুনেন, আপনি কিন্তু তাৎক্ষণিক পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে আপনি জানাবেন। এই কথাটাই কিন্তু আপনার 44-এর 2-এ বলছে। 45-এ বলছে কি? 45-এ বলছে সিম্পলি নেন, এত পেছানোর দরকার নাই। 45-এ বলছে গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক, অন্যান্য কতিপয় ব্যক্তি বিষয় সম্পর্কে সংবাদ দিবেন। এমসিকিউ, কার্যবিধি আইন অনুসারে 4th অধ্যায়ে কোন ধারায় অপরাধের সংবাদ জনসাধারণ বা বিশেষ শ্রেণীর ব্যক্তি পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে প্রদান করবে? কোন মানে বলছে কি কোন ধারায়? তাহলে 2টা ধারা, একটা হচ্ছে 44, একটা হচ্ছে 45। কতিপয় ব্যক্তি কে? বলছে গ্রাম প্রধান, হিসাব নবিশ, গ্রামের চৌকিদার। 45-এর 1-এ লেখা আছে, দেখেন, গ্রামের চৌকিদার, গ্রামের পুলিশ অফিসার, সবগুলোর নিচে দাগ দেন। যেটা নিচে দাগ দিতে বলছি সব দাগ দেন। বলছে গ্রাম প্রধান, হিসাব নবিশ, গ্রামের চৌকিদার, গ্রামের পুলিশ অফিসার, তারপরে জমির মালিক, দখলকারের এজেন্ট, হ্যাঁ, এগুলা দাগ দেন। তারপরে বলছে কি? বলছে হচ্ছে এইগুলো সংবাদটা কার কাছে দিবে? ওই প্যারার দেখবেন 4 নম্বর লাইনে লেখা আছে যে নিম্নলিখিত বিষয় সম্পর্কে যদি তিনি জানেন, তাহলে ম্যাজিস্ট্রেট কার কাছে দিবে? ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট কিন্তু ডিফাইন করে নাই আইনি, বলছে ম্যাজিস্ট্রেট অথবা নিকটতম থানার ভারপ্রাপ্ত অফিসারকে, বা 2টির মধ্যে সর্বাপেক্ষা যে নিকট তাকে জানাইবে। এমসিকিউ আসতে পারে কার্যবিধির 45 ধারা অনুসারে, ইত্যাদি 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 কতিপয় ব্যক্তি, হ্যাঁ, অপরাধের সংবাদ সম্পর্কে কাকে জানাইবে? ক ম্যাজিস্ট্রেট, খ নিকটতম থানার ভারপ্রাপ্ত অফিসার, ঘ 2টির মধ্যে যিনি সর্বাপেক্ষা নিকট তাহাকে। তাহলে অপশন কিন্তু সবগুলো। আপনি কিন্তু নিকটতম থানার ভারপ্রাপ্ত অফিসারকে দাগাইয়া কিন্তু আপনি বসে থাকবেন,
কারণ আপনার মাথা কিন্তু তখন ঘোলায় যাবে। একটা এমসিকিউর জন্য সময় কিন্তু আপনার পুরাপুরি আপনি এই 40 সেকেন্ডও কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বলবো আপনি এমসিকিউ পড়বেন, এই মেইন বই যখন আপনি বারবার পড়বেন তখন আপনার এই যে ল্যাকিংস গুলা কিন্তু চলে যাবে। এখন আসেন, আপনি যদি সূচি আকারে যদি খালি মুখস্থই করে যান, আপনার সূচি মুখস্থই থাকবো, ওই সূচি কিন্তু আপনার পদোন্নতি পরীক্ষায় আপনাকে মার্ক এনে দিবে না। ভালো মার্ক পাইতে হইলে আপনারে মেইন বই ধরে সামনে আগাইতে হবে আস্তে আস্তে। আমরা যেরকম আস্তে আস্তে আগাচ্ছি, হ্যাঁ, অনেকে বলবে আবার আমরা খুব দ্রুত বলতেছি, না, আমরা কিন্তু ইতিপূর্বে এই 4টা ধারা নিয়ে কিন্তু আমরা অনেক অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা আস্তে 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 বুঝেন, ঠিক আছে? অসুবিধা নাই, আমরা এই 45 ধারা শেষ করে 42 থেকে 45 রিফ্রেশ দিব এবং আপনাদের প্রশ্ন নিব। আচ্ছা, এখন আসেন, এখন এইখানে কি বলছে, বলছে যে এইখানে বলছে যে কাকে জানাবে 45 ধারায়, তারা জানাবে হচ্ছে ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, নিকটতম থানার ভারপ্রাপ্ত অফিসার, দুইটির মধ্যে যে সর্বাপেক্ষা নিকট তাকে জানাবে। এখন আরো বলছে, আরো কি বলছে, কারা জানাবে 45 ধারায়, কারা জানাবে হচ্ছে গ্রাম প্রধান, হিসাবনবিশ, হ্যাঁ, তারপরে বলছে যে গ্রামের চৌকিদার, গ্রামের পুলিশ অফিসার, জমির মালিক, দখলকারের এজেন্ট, এরা কিন্তু সবাই কিন্তু সংবাদ জানাবে। তাহলে এখন আসেন, এখন এইখানে কি বলছে, এখন সিলেবাস ভাই আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ সিলেবাস মিনিমাম 4বার শেষ হবে, 4বার, কারণ আমরা অবাঞ্ছিত কোনো ধারা পড়াই স্টুডেন্টের মাথা গরম করবো না, ঠিক আছে? আমরা কিন্তু যেগুলা ধারা থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় বারবার ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে প্রশ্ন আসে, আমরা কিন্তু ওই ধারাগুলাই পড়াবো। কারণ ম্যাজিস্ট্রেটের কার্যক্রম কি, হ্যাঁ, সার্চ দিয়ে আমরা পড়ে থাকবো না, হ্যাঁ, অনেকে আর খালি সার্চ পড়ায়। আরে ভাই, সার্চ থেকে তো আমার কখনো প্রশ্ন আসে না, আমি সার্চ দিয়ে কি করবো ভাই? আমার দরকার হচ্ছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পাশ করা। আমি যেই ধারাগুলো পড়লে পাশ করবো, যেই ধারাগুলো আমারে প্রশ্ন করতে পারে প্রশ্নকারী কর্মকর্তা, আমি সেগুলাই আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন যে আমাদের আইনে একবার না, ইনশাল্লাহ কয়েকবার রিভিশন হবে, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নাই ভাই। আচ্ছা, তারপরে চলে যান হচ্ছে এই যে কত 45-এর খতে, 45-এর কর পরে খতে চলে যান। কর পরে খতে বলছে, এইরূপ গ্রামের মধ্য দিয়ে যাতায়াতকারী কোনো ব্যক্তি যাহাকে তিনি ঠগ, ডাকাত, পলাতক আসামি অথবা অপরাধী বলিয়া ঘোষিত জানেন। তাইলে কয় ধরনের ব্যক্তি সম্পর্কে জানাইবে? প্রথমে বলছে ঠগ, ডাকাত, পলাতক আসামি, অপরাধী বলিয়া ঘোষিত হিসেবে জানেন এই ধরনের ব্যক্তি। আবার অনেকে বলবে এখন ঠগ কি, বা হচ্ছে ঠগ বলতে কি যে মানুষ ঠগায় সে ঠগ না। ঠগ হচ্ছে, আপনি গুগলে সার্চ দেন ঠগ কি, ঠগ হচ্ছে এক শ্রেণীর ব্যক্তি, হ্যাঁ, এই শ্রেণীর ব্যক্তিরা কিন্তু একটা বাহিনী ছিল, যেমন আমাদের উত্তরবঙ্গে যাদের বাড়ি তারা চিনে সর্বহারা বাহিনী। এই ঠগ কিন্তু ভারতীয় উপমহাদেশে কিন্তু একটা বিশাল একটা বাহিনী ছিল। এরা হচ্ছে যখন পাইতো মানুষের খুন, রাহাজানি, অত্যাচার, শিশু হত্যা, তারপরে ধর্ষণ, ডাকাতি, এমন কোনো অপরাধ নাই এই ঠগেরা করে নাই। তাদের প্রধান কাজ ছিল তারা ছদ্মবেশে মানুষ হত্যা করতো, ছদ্মবেশ ধরতো, যে আপনার সাথে যে একজন ঠগের লোক যাচ্ছে আপনি কিন্তু কইতেও পারবেন না যে সে আপনারা কিছুক্ষণ পরে মেরে ফেলবে। এই ঠগেদের প্রধান ইয়া ছিল, তারা ছদ্মবেশ ধারণ করে মানুষ হত্যা করতো। তখন কিন্তু তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে কিন্তু ব্রিটিশ যখন আইন করে এই ভারতীয় উপমহাদেশের জন্য, তখন তারা কিন্তু এই ঠগ শব্দটা এখানে ইনক্লুড করে দিছে। যাই হোক, এখন আসেন, এখন এখানে কি বলছে, এখানে বলছে যে ঠগ, ডাকাত, পলাতক আসামি, হ্যাঁ, অপরাধী বলিয়া ঘোষিত হিসাবে জানেন এই ধরনের ব্যক্তি সম্পর্কে যদি জানেন, তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি জানাইবেন। এখন এই আইনের হচ্ছে এই আইনের এই ধারার কিন্তু আপনি ঘোড়ার কথা চলে যান, 4 নম্বর পয়েন্টে যান, সেখানে কিন্তু কয়েকটা কথা বলছে কি বলছে, আপনার দাগ দেন, দয়া করে দাগ দেন, সবাই দাগ দেন। বলছে কি আপনার, বলছে হচ্ছে দাগ দেন যে অস্বাভাবিক মৃত্যু, সন্দেহজনক পরিস্থিতিতে কোনো মৃত্যু, কোনো লাশ বা লাশের অংশবিশেষ, দাগ দেন। প্রথম লাইনে আছে আকস্মিক বা অস্বাভাবিক মৃত্যু, দ্বিতীয় লাইনে আছে সন্দেহজনক পরিস্থিতিতে কোনো মৃত্যু, তৃতীয় লাইনে আছে কোনো লাশ বা লাশের অংশবিশেষ আবিষ্কার। অনেক সময় একটা পা পাওয়া যায়, হ্যাঁ, একটা হাত পাওয়া যায়। যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আপনার এই ধারা কিন্তু জানাবে, ঠিক আছে? অনেকে বলবে আবার যে বাইকে হাত পা পাওয়া গেলে ফৌজদারি কার্যবিধানে কোন ধারায় সংবাদ দিবে? এই 45 ধারায় কিন্তু সংবাদ দিবে। এখন এই ঠগের সংক্রান্তে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে কিন্তু আপনার 310, 311 কিন্তু আপনার ঠগের কি শাস্তি, ঠিক আছে, পেনাল কোডের। আচ্ছা, এখন আসেন, এখন ওইখানে কিন্তু আপনারা ঠগের পেনাল কোডের ভাষ্যতে গেলে কিন্তু আমি যে কথাগুলা বলছি টুকটাক কিন্তু আপনারা জানতে পারবেন। আচ্ছা, এখন আসেন,
এখন এইখানে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। 2-এর লেখা আছে পয়েন্ট 1-এর মধ্যে, এতক্ষণ আমরা ছিলাম 2 নাম্বার পয়েন্টের সরেওতে চলে যান। সরের মধ্যে একটা দাগ দেন, বলছে গ্রাম। গ্রাম বলতে গ্রামের জমিও বুঝাবে। যদি একটা এমসিকিউ আসে যে কার্যবিধি আইন অনুসারে গ্রাম বলতে কাকে বুঝাবে, 1 গ্রামের জমি, ক গ্রামের জমি, খ গ্রামের হচ্ছে বিশিষ্ট দালান, গ গ্রামের চেয়ারম্যানের বাড়ি, অথবা কোনোটাই নয়, উত্তর কিন্তু গ্রামের জমি। এখন আমি কিন্তু গত এমসিকিউতে প্রশ্ন এইখান থেকেই করছি। দেখেন সরেয়া থেকে বলছি যে অপরাধী বলিয়া ঘোষিত ব্যক্তি বলতে কি বুঝায়, হ্যাঁ, অথবা অপরাধী বলিয়া ঘোষিত ব্যক্তির ইংরেজি প্রতিশব্দ কি, ইংরেজি প্রতি হচ্ছে প্রক্লেমড অফেন্ডার। আমি কিন্তু এই প্রশ্নটা সবাই কমন, কারণ আমি কিন্তু ওই যে ইংরেজি বাংলা টু ইংরেজি একটা দিছিলাম, ওইখানে কিন্তু আমি এই প্রক্লেমড অফেন্ডারটা কিন্তু দিয়ে দিছিলাম, কিন্তু আল্লাহর বান্দারা আপনারা পড়েন নাই। এখন আপনারা বলতেছেন এটা তো কমন বাদে নাই। আচ্ছা, তারপরে আসেন এই আইনের হচ্ছে 45 ধারার 3 নম্বর পয়েন্টে চলে যান। একটা পুরনো কথা জাস্ট একটু মনে রাখেন, সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টের প্রথম লাইনে বলছে এই ধারার উদ্দেশ্য সাধনের নিমিত্তে কয়েকটি ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রাম প্রধান নিয়োগ করা হয়। আচ্ছা, এখন আসেন এই কথাটা নিচে দাগ দিয়ে রাখেন, তাহলে গ্রাম প্রধান নিয়োগ করে কে, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে গ্রাম প্রধান নিয়োগের জন্য ক্ষমতাপ্রাপ্ত কে ছিল বা কে, তাহলে কিন্তু আপনার এই যে জেলা ম্যাজিস্ট্রেটের কথাই কিন্তু আপনার দাগাইতে হবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে প্রশ্ন, ব্রড প্রশ্ন কিন্তু তেমন আসে না। এখান থেকে 45 থেকে এমসিকিউ হয়, 44 থেকে এমসিকিউ হয়, 43 থেকে এমসিকিউ হয়। আমরা বলে দিছি কিভাবে এমসিকিউ হয়। এবং একটাই ধারা এই অধ্যায়ের, এই 4টা ধারার মধ্যে একটাই ধারা, সেটা হচ্ছে আপনার 42 ধারা, যেখান থেকে ইতিপূর্বে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মানদাত্তার আমলে প্রশ্ন হয়েছে। এই যে পরিবর্তিত পরীক্ষায় কিন্তু প্রশ্ন তেমনটা এখান থেকে হয় না, তারপরও আপনি ইনক্লুড করাইতে পারবেন যদি আপনার বেসিক ভালো থাকে। এখন আসেন এই ঘটনার মুদ্রা কথা আমরা কি নিব, এই হচ্ছে কোন ঘটনা, অধ্যায় 4-এর মুদ্রা কথা আমরা কি নিব। অধ্যায় 4-এ বলছে যে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং গ্রেপ্তারকারী ব্যক্তিকে সাহায্য এবং তথ্য সম্পর্কিত অধ্যায় 4। অধ্যায় 4-এর 42-এ বলছে যে জনসাধারণ হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে যুক্তিসঙ্গত কারণে সাহায্য করবে। 43-এ বলছে জনসাধারণকে পরোয়ানা তামিলে সাহায্য করবে। 44-এ বলছে জনসাধারণ কতিপয় অপরাধের সংবাদ দিয়ে সাহায্য করবে। 45-এ বলছে যে বিশেষ শ্রেণীর ব্যক্তি বা কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিয়ে সাহায্য করবে। 2 ক্ষেত্রে কিন্তু বাধ্য নয়। ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে বাধ্য নয়, এবং কোন মামলার সাক্ষীকে খুঁজে দিতে কিন্তু জনসাধারণ বাধ্য নয়। আপনি মনে করেন কথার কথা, আপনি 2000 ফিজ ইয়েবা পাইলেন, এখন ভয়ে কেউ সাক্ষী হইতে চায় না, আপনি কিন্তু জনসাধারণের কিন্তু বলবো ভাই আপনি একটু সাক্ষী হন। এগুলা কিন্তু আপনি আইন সমর্থিত জিনিস নয়। যদি আমরা বাস্তবে অনেক কিছু করি, এগুলা কিন্তু আইন সমর্থিত বিষয় নয়। এটা কিন্তু কার্যবিধির 42-এর ভাষ্য আছে। হ্যাঁ, এই দুইটাই কিন্তু জনসাধারণ কিন্তু সাহায্য করতে বাধ্য নয়। আর 46 ধারায় বলছে গ্রেপ্তারের পদ্ধতি। আরো কোন ক্ষেত্রে গ্রেপ্তার যদি বাধা দেয় তাহলে কি করবেন, আরো বলছে যে গ্রেপ্তারকারী ব্যক্তি যদি যাকে গ্রেপ্তার করবেন সে যদি হচ্ছে হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হয়, তাকে গ্রেপ্তারের বিধিবিধান। এই সকল কথাই কিন্তু আপনার 46-এর 1, 2, 3-এ বলছে। অর্থাৎ অনেকে আবার এটারে পেঁচায় যে ফৌজদারি কার্যবিধিতে গ্রেপ্তারের সংজ্ঞা নাই, আপনি 46-এ দিলেন কেন। আরে ভাই, তাহলে আপনি দেন, আপনি একটা ধারা বসান দেখি যে 46-এর গ্রেপ্তার নাই, কোথায় গ্রেপ্তার আছে আপনি দেখান। ঠিক আছে, অনেকে এরকম পেঁচাবে, যারা পেঁচাবে এরা কিন্তু পেঁচাইতেই থাকবে ভাই। আমাদের পেঁচ জানার দরকার নাই, আমাদের জানার দরকার হচ্ছে আইনি কি বলছে, মেইন বইতে কি বলছে। মেইন বইতে বলছে ফৌজদারি কার্যবিধানের 46-এ বলছে গ্রেপ্তার এবং গ্রেপ্তারে বাধাপ্রাপ্ত হইলে এবং হচ্ছে যাবজ্জীবন মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধীকে গ্রেপ্তারের বিধিবিধান। এই কথাগুলাই কিন্তু 46-এ বলছে। ঠিক আছে, এখন আসেন এইখানে আমি মেইন বই থেকে কিভাবে পড়বো এমসিকিউ আকারে। বলছে কথা বা কার্য দ্বারা হেফাজতে আত্মসমর্পণ করা না হইলে পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তি গ্রেপ্তার করার সময় যাহাকে গ্রেপ্তার করা হইতেছে প্রকৃতপক্ষে তাহার দেহ স্পর্শ করিয়া আটক করবেন। তাহলে এখান থেকে এমসিকিউ নেন যে কথা বা কার্য দ্বারা যদি কোনো ব্যক্তি অথবা পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করতে যায়, যে সে যদি গ্রেপ্তারে যদি বাধা দেয় অথবা গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে কি করবেন, তাকে কি চর থাপ্পন দিবেন, না কিল ঘুষি দিবেন, নাকি দেহ স্পর্শ করিয়া আটক করবেন? উত্তর হচ্ছে দেহ স্পর্শ করিয়া আটক করবেন। এই কথাটাই কিন্তু বলছে আপনার 46-এর 1-এ। এই 46-এর 2-এ বলছে কি বলছে, 46-এর 2-এ বলছে যে
আপনি যে গ্রেপ্তারটা করবেন, যদি যে গ্রেপ্তারকারী ব্যক্তি যদি বলপূর্বক আপনারা বাধা দেয়, তাহলে আপনি প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবেন। এই 46-এর 3 আবার আইসা বলছে যে যাকে গ্রেপ্তার করবেন সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো আসামি হয়, তাহলে আপনি কি করবেন, আপনি তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত ঘটাইতে পারবেন। কি বলছি কথা বুঝছেন? এইটাই 46-এর 1, 2, 3। এখন আসেন আমরা একটু মেইন বই আকারে পড়ি। বলছে কথা বা কার্য দ্বারা হেফাজতে আত্মসমর্পণ করা না হইলে পুলিশ অফিসার বা গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তি, এখন এমসিকিউ নিচে দাগ দেন, পুলিশ অফিসার বা গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তি। তাহলে যদি এমসিকিউ আসে ফৌজদারি কার্যবিধান 46 ধারা অনুসারে কয় শ্রেণীর ব্যক্তির গ্রেপ্তার সংক্রান্তে আলোচনা করা হয়েছে, কয় শ্রেণীর ব্যক্তি গ্রেপ্তার সম্পর্কে ক্ষমতাপ্রাপ্ত। এক শ্রেণী পুলিশ অফিসার, আর একটা গ্রেপ্তারকারী অপর কোনো ব্যক্তি। আচ্ছা, তাহলে কিভাবে আটক করবেন? কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার করা না গেলে দেহ স্পর্শ করে আটক করবেন। ঠিক আছে, এটা বলছে 46-এর 1। 46-এর 2 বলছে যদি এইরূপ ব্যক্তি যদি তাহাকে গ্রেপ্তারের চেষ্টায় বলপূর্বক বাধা দেয়, আপনি গ্রেপ্তার করতে গেছেন, সে আপনারা ধাক্কা দিছে, এই ধাক্কা দিয়ে আপনারা ফালাই দিছে, তখন কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি তারে গ্রেপ্তারের প্রয়োজনীয় সকল ব্যবস্থা আপনি নিতে পারবেন। এটাই কিন্তু আপনার ইয়াতে বলছে, এই 46-এর 2 বলছে। আচ্ছা, 46-এর 3 বলছে কি, বলছে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধে যুক্ত নয়, এরূপ ব্যক্তি মৃত্যুদণ্ড, যাহাতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত নয়, এইরূপ ব্যক্তির মৃত্যু ঘটানো যাইতে পারে। অর্থাৎ ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো আসামি হয়, এরূপ ব্যক্তির কিন্তু আপনি গ্রেপ্তার করলে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। আইনে আপনার এই ক্ষমতাটা দিছে। এই 3টা কথাই কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধানে 46-এর 1, 2, 3 বলছে। এখন আসেন, এখানে কিন্তু আপনার কি বলছে, এটা মনে করেন আপনি পুলিশ অফিসার নাসির, আপনি কি করলেন, রবিউল নামক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলেন। তখন কি করলো, জনসাধারণ আপনারে বাধা দিল। কি বলছি কথা বুঝছেন? জনসাধারণ আপনারে বাধা দিল। জনসাধারণ আপনার বাধা দিল। যদি আপনার জনসাধারণ বাধা দেয়, ওই জনসাধারণ কিন্তু কার্যবিধির 200 ফেনাল কোডের 224 দণ্ডিত হবে। এখন আপনি পুলিশ অফিসার নাসির, আপনার সাথে রবিউলের সাথে ভালো সম্পর্ক, আপনি কইলেন কি, আপনি যাইয়া ওয়ারেন্ট নিয়ে গেলেন, রবিউলরে পাইলেন, রবিউলরে গ্রেপ্তার না করে আপনি আবার চলে আইলেন, তাইলে আপনি পুলিশ অফিসারের কিন্তু দণ্ডবিধি 220 কিন্তু দণ্ডিত হবে। যাই হোক, এবারে আমরা যখন দণ্ডবিধি পড়াবো তখন আমরা আলোচনা করব। এখন আমরা আপাতত একটু জানি নেই 46-এর 1, 2, 3 1, 2, 3 বলছে, 1 বলছে কথা বা কাজ দ্বারা গ্রেপ্তার করবো, যদি না পারি দেহ স্পর্শ করে আটক করবো। 2 বলছে যদি দেহ স্পর্শ করে আটক করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হই, তাইলে আমি প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিব। 3 বলছে ওই ব্যক্তি যদি আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো আসামি হয়, তাইলে তাকে গ্রেপ্তারের সময় আমি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। এই কথাটাই 46-এর 1, 2, 3 বলছে। আচ্ছা, এখন আসেন, এইখান থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? 46 ধারা ফৌজদারি কার্যবিধি অনুসারে গ্রেপ্তারের পদ্ধতি কি? প্রশ্ন কিন্তু আরো সামনে আছে। 46 ধারাটা আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ, আরো সামনে কথা আছে। গ্রেপ্তারের পদ্ধতি কি, তারপরে গ্রেপ্তারে বাধাপ্রাপ্ত হইলে তখনকার কার্য পদ্ধতি কি, বা কার্যবিধি অনুসারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো আসামির গ্রেপ্তারের মৃত্যু ঘটানো কখন বৈধ, বা গ্রেপ্তারে মৃত্যু ঘটানো কখন বৈধ, বা গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারে বাধা দান পর্যন্ত আলোচনা করুন, বা গ্রেপ্তার কাকে বলে। ওই যে আপনি সিম্পলি লিখে দিবেন যদি কোনো ব্যক্তি কোনো কথা বা কাজ দ্বারা হেফাজতে আত্মসমর্পণ করা না গেলে কোনো পুলিশ অফিসার বা অপর কোনো ব্যক্তিকে দেহ স্পর্শ করে বা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে হেফাজতে নেওয়া বা আইনানুগ হেফাজতে নেওয়াকেই গ্রেপ্তার বলে। ধারা কত দিবেন? ধারা দিবেন 46 PRB 316। এখন ওই যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরে আপনি কি করবেন, গ্রেপ্তার করার সময় মৃত্যু ঘটাইতে পারবেন। এই কথাটাই কিন্তু আবার PRB 153 গোনার গতে কিন্তু বলে দিছে। ঠিক আছে, এখন এগুলা ধারা বললে মাথার উপর দিয়ে যাবে, জাস্ট একটু মনে রাখেন। এই 46 ধারায় কিন্তু আরো অনেক কথা আছে। ঠিক আছে, এই যারা আইনটা সংশোধন হয়েছে, যারা খবর রাখেন, এরা কিন্তু জানেন, অথবা কারো কাছে সংশোধনী থাকলে একটু গ্রুপে দিয়ে দেন আমাদের। কারো যারা আমার ক্লাস শুনতেছেন, যদি কারো কাছে সংশোধনী থাকে একটু গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, কি বলছে? গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য, এটা কিন্তু আপনার 46-এর কতে আছে। ঠিক আছে, এই 46-এর কটা কিন্তু আপনার সংশোধন হয়েছে 2025-এর 10 আগস্ট। এই 2025-এর 10 আগস্টে কিন্তু আমাদের আইন সংশোধন হয়েছে
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে কিন্তু আমাদের, হ্যাঁ, অক্টোবর মাসে কিন্তু আমাদের রিটেন পরীক্ষা হয়েছে। অক্টোবর মাসে রিটেন পরীক্ষা কিন্তু এই 46 ক থেকেই আমাদের প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে 46-এর কততে, 46-এর বলছে এই যে আপনার হচ্ছে কতে বলছে কি বলছে হচ্ছে, অর্থাৎ আগে আমি এই 46-এর সংশোধনী ধারাটার আমি মূল কথাটা আপনাদেরকে বলে দিই। মূল কথাটা হচ্ছে, আগে কিন্তু 46-এ কিন্তু উল্লেখ ছিল না যে যাকে গ্রেপ্তার করবে ওই ব্যক্তির কি কি আন্তরীণ অধিকার, আন্তরীণ মানে ওই ব্যক্তি কি কি অধিকার প্রাপ্ত হবে। এই 46-এ আরো বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনানুগ অধিকার কি কি। হ্যাঁ, এই কথাগুলা কিন্তু আপনার এই কথাগুলা কিন্তু আপনার বলা আছে। কোথায় বলা আছে? এই কথাগুলো আপনার হচ্ছে কার্যবিধির এই 46-এর কতে বলা আছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা এই 46-এ কিন্তু আরো বলা আছে যে গ্রেপ্তার যখন করবেন, করলে হচ্ছে আপনি পুলিশ অফিসার হিসেবে আপনার করণীয় কি, আপনার করণীয় বর্জনীয় কি কি জিনিস আছে সব কিন্তু এই 46-এর কতে আছে। এই 46-এর ক থেকে কিন্তু আপনার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কিন্তু একবার না বারবার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। 46-এর ক, 46-এর খ, 46-এর ঘ, 46-এর গোড়া, 46-এর উঁ, 46-এ এই যে 5টা পয়েন্ট আপনারা দিছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এক একটা পয়েন্ট আকারে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমরা কিন্তু এগুলা ভেঙে চুরে ইতিপূর্বে একবার পড়াইছি। যারা জড়তা আছে, যারা আইনকে ভয় পান, তারা হচ্ছে আমাদের ওই ক্লাসগুলা আরো শুনবেন। আজকের ক্লাস তো আমরা এই ক্লাস শেষে কিছুক্ষণের মধ্যে আমরা আবার আপলোড দিয়ে দিব গ্রুপে, টেনশনের কারণ নাই, ঠিক আছে। আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন, এখন এই 46-এ কি বলছে? 46-এর কতে বলছে যে গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য। ক বলছে সে কি করবে? স্পষ্ট পরিচয়পত্র বহন করবে, ঠিক আছে। কে? যে গ্রেপ্তার করতে যাবে, গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার, সে স্পষ্ট পরিচয়পত্র বহন করবে এবং যাতে করে তাকে সহজে শনাক্তকরণ করা যায়। সে পরিচয়পত্র বহন করবে কিন্তু পকেটে রাখবে না, ওটা কিন্তু সে ঠিকই বুকের মধ্যে ঝুলাই রাখবে। আচ্ছা, খতে বলছে কর খতে বলছে গ্রেপ্তারকারী পুলিশ অফিসার, হ্যাঁ, বা অন্য কোনো ব্যক্তি তার পরিচয় প্রকাশ করবে এবং দাবি করা হলে গ্রেপ্তারকৃত ব্যক্তি বা গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তিদের কাছে পরিচয়পত্র প্রদর্শন করবে। অর্থাৎ আপনি নাসির, আপনি এসআই নাসির, আপনি ওয়ারেন্ট নিয়ে একজনকে গ্রেপ্তার করতে গেছেন, বলছে আপনি কে? বলবেন আমি এসআই নাসির, হ্যাঁ, বগুড়া সদর থানা। হ্যাঁ, তো আপনি কেন আসছেন? আমি ওই যে অমুক ভদ্রলোকের নামে, রবিউল নামক ব্যক্তির নামে এই ওয়ারেন্ট আছে, এই যে আমি ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করতে আসছি, ঠিক আছে, অথবা আমি অমুককে গ্রেপ্তার করতে আসছি, এগুলা কিন্তু আপনি জানাবেন। হ্যাঁ, এখন আসেন, এটা কিন্তু এইখান থেকে আমরা 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 আইনও পড়বো, আবার প্রশ্নও ধরবো। যদি এখান থেকে প্রশ্ন আসে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের কর্তব্য আলোচনা করুন, তাহলে প্রথম কর্তব্য, সে যখন গ্রেপ্তার করতে যাবে, হ্যাঁ, সে যখন গ্রেপ্তার করতে যাবে তার পরিচয়পত্র প্রদর্শন করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিতীয় কর্তব্য, কেউ যদি তার কাছে গ্রেপ্তারের কারণ জানতে চায় সে কারণটা জানাবে। হ্যাঁ, তৃতীয় কর্তব্য বলছে গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করবে। আমরা গ্রেপ্তারের স্মারকলিপির ছবি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, বলছে গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করবে, ঠিক আছে। এই তিনটা কথা কিন্তু এখানে বলছে। এইখানে আরো বলছে কমপক্ষে একজন সাক্ষী, এমসিকিউতে দিছিলাম, কমপক্ষে একজন সাক্ষী হবে গ্রেপ্তারের স্মারকলিপিতে। গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য হইতে হবে, একজন সম্মানিত বাসিন্দা হইতে হবে। এখন অনেকে আবার আমাকে মেসেজ দিবে, ভাই গ্রেপ্তারের স্মারকলিপি কি, এটা কি খায় না মাথার দেয়? এটা ভাই খায়ও না, মাথায়ও দেয় না। এটা হচ্ছে মূলত আগে ছিল না, এখন নতুন ইনক্লুড হয়েছে কি, গ্রেপ্তারের স্মারকলিপিতে 17-18টা থাকে, অপশন থাকে। তার মধ্যে আমরা একটা একটু দেই আপনাদেরকে, আপনারা একটু দেখেন, ঠিক আছে। আপনারা জাস্ট একটু, আমি একটা বই থেকে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখেন। গ্রেপ্তারের স্মারকলিপিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মূলত আপনার ওই যে মানে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার হচ্ছে কেন গ্রেপ্তার করছেন, কোন মামলায় করছেন, হ্যাঁ, কোথা থেকে করছেন, তারপরে হচ্ছে তাকে যে গ্রেপ্তার করছেন কে জানে, কাকে জানাইছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন আদালত থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, কোন আদালতে প্রেরণ করবেন, এই কথাগুলাই কিন্তু আপনার গ্রেপ্তারের এই স্মারকলিপিতে কিন্তু আপনার উল্লেখ আছে, ঠিক আছে। এখন আসেন, এগুলা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসার মতো কথা। আপনি কোনোভাবে যে স্কিপ করে যাবেন ওই সুযোগটা কিন্তু আপনার নাই। আমরা কিন্তু গ্রুপে গ্রেপ্তারের স্মারকলিপির ইয়েটা দিয়ে দিছি, ঠিক আছে। এখন এইখানে মূলত কি, তাহলে আমরা গ্রেপ্তারের স্মারকলিপিটা কি শিখলাম? গ্রেপ্তারের স্মারকলিপি কাকে বলে, তাহলে গ্রেপ্তারের স্মারকলিপির একটা ইংরেজি শব্দ আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যারেস্ট অফ মেমোরেন্ডাম। গ্রেপ্তার হচ্ছে অ্যারেস্ট
আর স্মারকলিপিটা হচ্ছে মেমোরেন্ডাম। হ্যাঁ, মাঝখানে একটা কি শব্দ যুক্ত হয়ে হয়েছে অ্যারেস্ট অফ মেমোরেন্ডাম। এই যে অ্যারেস্ট অফ মেমোরেন্ডাম বা গ্রেপ্তারের স্মারকলিপি কিন্তু একই কথা। যারা থানায় চাকরি করেন তারা কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে, তাদেরকে আমি আর বলা লাগবে না। যারা থানা এফিবিএন বা বিশেষায়িত ইউনিটগুলোতে আছেন তারা দয়া করে আমাদের এটা একটু শুনেন ভালোভাবে, ঠিক আছে? থানা চাকরি করলে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন এগুলা। এখন আসেন, গ্রেপ্তারের স্মারকলিপি কি? গ্রেপ্তারের স্মারকলিপিটা হচ্ছে মূলত এই যে আপনার এই যে কি বলে এটারে, এটা হচ্ছে মূলত আপনার ওই মানে একজন ব্যক্তিকে যখন আপনি গ্রেপ্তার করবেন তার গ্রেপ্তার সংক্রান্ত সকল তথ্যই যেখানে ইনক্লুড থাকে। হ্যাঁ, এবং ওই ব্যক্তিকে সাক্ষীর আপনি লিখবেন যে সাক্ষীর উপস্থিতিতে বা সাক্ষীর স্বাক্ষর নিয়ে বা গ্রেপ্তারকৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে, তারপরে হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ কিনা সেটির সার্টিফিকেট নিয়ে, এই যে সকল পয়েন্টগুলো বলছে এগুলা কিন্তু সবই আপনার অ্যারেস্ট অফ মেমোরেন্ডাম বা গ্রেপ্তারের স্মারকলিপিতে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ঘর একে বলছে কমপক্ষে একজন সাক্ষী হবেন যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য হবেন, অর্থাৎ আপনি যারা গ্রেপ্তার করছেন ওই কিন্তু পরিবারের সদস্য, গ্রেপ্তারকৃত পরিবারের সদস্য স্বাক্ষর নেবেন, অথবা সাক্ষীটা নেবেন, অথবা ওই এলাকার একজন হচ্ছে সম্মানিত বাসিন্দার। তাহলে প্রশ্ন আসতে পারে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির অ্যারেস্ট অফ মেমোরেন্ডামে যে হচ্ছে সাক্ষীর গুণ কয়টি? সাক্ষীর গুণ 2টি। একটি গুণ হচ্ছে তাকে হচ্ছে তার পরিবারের সদস্য হতে হবে, 2 এলাকার সম্মানিত বাসিন্দা হতে হবে। এই কথাগুলাই কিন্তু এখানে বলছে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে যে যদি কোনো সাক্ষী পাওয়া না যায়, যদি আপনি তারে বাইরে থেকে গ্রেপ্তার করেন, কোনো সাক্ষী পাইলেন না, এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করবেন, তখন কি করবেন? ওই যে গ্রেপ্তারের স্মারকলিপি আছে ওইখানে আপনি লিখতে হবে তাকে আপনি দোকানপাট থেকে গ্রেপ্তার করার কারণে কোনো সাক্ষী না পাওয়াতে স্বাক্ষর নেওয়া সম্ভব হইল না। এই কথাটাই কিন্তু ঘর 1 নম্বর পয়েন্টে বলছে। ঘর 2 নম্বর পয়েন্টে বলছে যে ব্যক্তিরে গ্রেপ্তার করছেন তাকে জানাইতে হবে যে তোমাকে অমুক মামলায় এজাহারভুক্ত আসামি বিধায় তোমাকে গ্রেপ্তার করা হয়েছে, অথবা তোমার নামে এই মামলায় ওয়ারেন্ট থাকায় তোমাকে কি বলছে এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তি তাকে যে আপনি গ্রেপ্তার করছেন সেটার কি নিতে হবে? প্রতি স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ। তারা কি কারণে গ্রেপ্তার করছেন ওইটা তারা জানাইয়া বলবেন ভাই তুমি টিপসই দাও। যদি এগুলা বাস্তবে অসম্ভব, এগুলা জাস্ট কলফিক, বাস্তবে যারা থানায় চাকরি করেন তারা জানেন এগুলা কি হয়। আচ্ছা, আরো কি বলছে? এই 46-এর কর গোনার কথা বলছে অভিযুক্ত ব্যক্তি তার বাসভবন থেকে মানে বাসা থেকে গ্রেপ্তার করলেন না। হ্যাঁ, তা গ্রেপ্তার করা না হইলে তা অন্য কোনো স্থান থেকে যদি গ্রেপ্তার করেন তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তির দ্বারা মনোনীত পরিবারের সদস্য, আত্মীয় বা বন্ধুকে যত দ্রুত সম্ভব এই ধরনের গ্রেপ্তারের সময় থেকে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের সময়, স্থান এবং হেফাজতের স্থান সম্পর্কে জানাইতে হবে। তাহলে এমসিকিউ, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যদি তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা না হয়, অন্য কোনো স্থান থেকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে হচ্ছে কত সময়ের মধ্যে জানাবেন? আপনি 12 ঘন্টার মধ্যে জানাবেন। এমসিকিউ একটা, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে 46-এর উঁতে বলছে যে এই যে ব্যক্তিটা আপনি গ্রেপ্তার করছেন সে যদি আপনার হয়, সে যদি আপনার হচ্ছে অসুস্থ হয় বা তার শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে তাহলে আপনি একটা মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করবেন। কার দ্বারা করবেন? একজন মেডিকেল অফিসার দ্বারা করবেন, এবং একজন নিবন্ধিত চিকিৎসক দ্বারা হচ্ছে করাইতে পারবেন তার মেডিকেল পরীক্ষা। করাইলে কিন্তু তা আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট দিবে। এটা হচ্ছে কর উঁতে বলছে। তবে মূল ধারা, যেটা মূল উপধারা 46-এর সেইখানে আবার আইসা বলছে এই যে ব্যক্তির গ্রেপ্তার করেন সে যদি মহিলা হয় তাহলে করণীয় কি? তাইলে বলছে যে আপনার হচ্ছে একজন মহিলা দ্বারা অথবা মহিলা ডাক্তার দ্বারা অথবা মহিলা চিকিৎসকের তত্ত্বাবধানে কিন্তু ওই ব্যক্তির কিন্তু আপনি হচ্ছে করতে পারবেন, চিকিৎসা করাইতে হবে। এটা কিন্তু আপনারে বলছে এইখানে 46-এর উঁতে, ঠিক আছে? তবে 46-এর কর উঁতে বলছে যে কোনো ব্যক্তি যদি গ্রেপ্তারকৃত ব্যক্তির গায়ে যদি, অর্থাৎ একই কথা, পুরুষ ব্যক্তি আর নারী ব্যক্তি, মনে রাখেন সিম্পলি 46-এর কর উঁতে হচ্ছে পুরুষ ব্যক্তি দিতে পারবেন, আর 46-এর উঁতে আপনি নারী ব্যক্তির কথা কিন্তু বলা আছে। এখন আসেন 46-এর চতে আবার আইসা বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিশেষত অর্থাৎ 12 ঘন্টার মধ্যে তার যেই উকিল আছে, হ্যাঁ, তার পছন্দশীল আইনজীবীর সাথে কিন্তু সে যদি পরামর্শ করতে চায় বা সে যদি আইনানুগ হেল্প চায় যে আমি একজন আইনজীবীর সাথে দেখা করতে চাই, তখন তারা সেটার আপনি দেখা করার ব্যবস্থা করে দিতে আপনারে হবে, ঠিক আছে? আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, এটা 46-এর কতে চলে গেছে। এখন এখানে কিন্তু 2 ধরনের ব্যক্তির কার্যক্রম আছে, একটা হচ্ছে পুলিশ অফিসার, আরটা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির কি অধিকার।
আর তার অধিকার হচ্ছে তারে 12 ঘন্টার মধ্যে তারে জানাইতে হবে, তার পরিবারকে, তারে হচ্ছে তার উকিলের সাথে দেখা করতে দিতে হবে, তার চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, ঠিক আছে, তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাইতে হবে। আপনি যখন যাবেন সে যখন আপনার কাছে কারণ জানতে চাইবে তার কারণ জানাইতে হবে। আপনি যখন আপনার পরিচয় যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি জানতে চায় আপনার পরিচয় জানাইতে হবে। এগুলা কিন্তু ওই ব্যক্তির আইনানুগ অধিকার। আর এই বিপরীতেই কিন্তু এগুলা আপনার গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের কার্যক্রম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, 46-এর খতে বলছে এই যে আপনি যে গ্রেপ্তার করছেন, হ্যাঁ, গ্রেপ্তারকারী ব্যক্তিকে কিন্তু আপনি কি করবেন, গ্রেপ্তারকারী ব্যক্তি সম্পর্কে আপনি হচ্ছে জেনারেল ডায়েরিতে নোট দিবেন। হ্যাঁ, গ্রেপ্তারের স্মারকলিপিটা আপনি সংগ্রহ করবেন, সংরক্ষণ করবেন। এগুলাই কিন্তু আপনার হচ্ছে এই 46-এর খতে আছে। 46-এর খতে বলছে মূলত এইটাই, এই যে আপনি গ্রেপ্তার করছেন, গ্রেপ্তারের সকল বিবরণ আপনি জেনারেল ডায়েরিতে বা অন্যান্য যে রেজিস্টার থাকে সেগুলোতে আপনি হাজত রেজিস্টার, থানা একটা রেজিস্টার থাকে হাজত রেজিস্টার, ওইখানে তোলা লাগে। আবার ওই যে স্মারকলিপির তথ্যটা অনুসারে কিন্তু আবার জেনারেল ডায়েরিতে তোলা লাগে। এই কথাগুলো কিন্তু 46-এর খতে আছে। 46-এর খ। 46-এর গরুর গতে আবার আইসা বলছে কি গ্রেপ্তারের তথ্য যে সংরক্ষণ করবেন এইটা সংক্রান্ত কিন্তু একজন এএসআই নিয়োগ প্রাপ্ত হবে। এএসআই এগুলোর জন্য কিন্তু সর্বনিম্ন একজন এএসআই এই গ্রেপ্তারের তথ্য সংক্রান্তের জন্য নিয়োজিত থাকবে। আর আরো বলছে যে যাকে গ্রেপ্তার করছেন তার বিশদ বিবরণ থানার মধ্যে, হ্যাঁ, বা যে সংশ্লিষ্ট ইউনিটে গ্রেপ্তার করছেন সেখানে ডিজিটাল আকারে স্পষ্টভাবে কিন্তু ঝুলাই দিতে হবে। আচ্ছা, 46-এর গোনার গতে আইসা বলছে কি গ্রেপ্তারকৃত ব্যক্তির নিরাপত্তা এবং স্বাস্থ্য নিরাপত্তার জন্য দায়ী থাকবে যখন যেই অফিসারের হেফাজতে থাকবে তখন সেই অফিসার দায়ী থাকবে। এমসিকিউ। 46-এর উমতে বলছে কি ওই যে গ্রেপ্তারকৃত নারীর, হ্যাঁ, 46-এর উমর 1-এ, 46-এর উমর 2-এ বলছে এই যে গ্রেপ্তারকৃত নারীরে আপনি মেডিকেল করাইলে ডাক্তার একটা এমসি দিবে। এমসি দিলে এমসির একটা কপি আপনি নারীরে দিবেন, অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তিরে দিবেন, অথবা মনোনীত ব্যক্তিকে, মানে যেই নারীরে করছেন ওই নারীরে এমসি করাইছেন ওই নারীরে আপনি একটা কপি দিবেন। ডাক্তারে দিবে, আপনি দিবেন না, সরি। আচ্ছা, আরেকটা দিবে কারে? সংশ্লিষ্ট পুলিশ অফিসারে দিবে। যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি না নেয় বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলে এই এমসিটা আমার ইয়েতে দেন, আমার মনোনীত ব্যক্তিরে দেন, এটাও কিন্তু তার আইনগত অধিকার। এই এমসি মূলে সে যখন জামিন নিতে দাঁড়াবে তখন কিন্তু তার দ্রুত জামিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে? 3-এ বলছে সে যদি অসুস্থ হয়, মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, হ্যাঁ, ফ্রম 46 সেটা কি? সেটা হচ্ছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয়, গুরুতরভাবে আহত হয়, তখন কি হয়? তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা সম্ভব না হয়, তাকে ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে, ম্যাজিস্ট্রেটের নির্ধারিত শর্ত সাপেক্ষে ইলেকট্রনিক ভিডিও কলের মাধ্যমে, এই যে জুম, এটা কিন্তু ইলেকট্রনিক ভিডিও কলের মাধ্যম। এই যে আমরা ইলেকট্রনিক ভিডিও কলে কথা বলতেছি, এইভাবেই কিন্তু করোনাকালে যেভাবে আসামিরা হাজির করছে, আসামি কারাগার থেকে ম্যাজিস্ট্রেট বিচার করছে, কিভাবে করছে? ওই যে ঝুম কলের মাধ্যমে কিন্তু বিচার করছে। ম্যাজিস্ট্রেট বাসায় বসে করছে, সাক্ষী বাসায় বসে সাক্ষী দিছে। এই সবই কিন্তু আপনার ঝুমে সম্ভব হয়েছে। এখন এইখানে কিন্তু সেম কথাটাই বলছে কি? বলছে যে গ্রেপ্তারকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সে এতটাই অসুস্থ, তাকে হচ্ছে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না, বা সে হচ্ছে হাসপাতাল ভর্তি, তখন জুম কলের মাধ্যমে বা ইলেকট্রনিক ভিডিও কলের মাধ্যমে আপনার সে কি করবে? সে হচ্ছে ওই তার ম্যাজিস্ট্রেটের সামনে সে হাজির হইতে পারবে, ঠিক আছে, বা ম্যাজিস্ট্রেটের সাথে সে ভিডিও কলে কথা বলে এটা করা যাবে। এখন আসেন, আমরা কিন্তু পড়তে ইতিপূর্বে হচ্ছে ফৌজদারি কার্যবিধানের অধ্যায় 4, হ্যাঁ, 46 থেকে শুরু হয়ে গেছে অধ্যায় 5, গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। এটা কিন্তু বলা আছে কোথায়? 46-এ। 46 থেকে কিন্তু আপনার 67 পর্যন্ত হচ্ছে অধ্যায় 5 ফৌজদারি কার্যবিধির মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমি বলবো এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ওয়ান অফ দ্য হচ্ছে বেস্ট খুঁটি। যেরকম হচ্ছে ইসলামে 5টি খুঁটি, এরকম এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির একটা খুঁটি। কারণ 200 ধারার পরে আর কার্যবিধির গুরুত্বপূর্ণ তেমন ধারা নাই। তাই আমি বলবো এই ধারাগুলো যারা ভালো বুঝবে তারাই কিন্তু পদোন্নতি পরীক্ষায় কিন্তু ভালো মার্কস গ্যাদার করতে পারবে। এগুলো আপনি হেলাফেলা করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই। আমরা ইতিপূর্বে পড়ছি হচ্ছে ফৌজদারি কার্যবিধানের অধ্যায় 4। অধ্যায় 4-এ বলছে কি? অধ্যায় 4-এ বলছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে এবং গ্রেপ্তারকারী ব্যক্তিকে সাহায্য দিবে এবং সংবাদ দিবে। এটা বলছে অধ্যায় 4-এ। অধ্যায় 4-এ বলছে 42-এ বলছে যে জনসাধারণ হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে যুক্তিসঙ্গত কারণে যদি তারা তাদেরকে সাহায্য করবে, এটা বলছে 42-এ। 43-এ বলছে যে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে। 44-এ বলছে যে 43-এ বলছে যে গ্রেপ্তারকারী ব্যক্তি অপর কোনো গ্রেপ্তারকারী ব্যক্তিকে বা জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার করতে আসে তাদেরকে সাহায্য করবে। হ্যাঁ, 43-এ বলছে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে। আর হচ্ছে 44-এ বলছে, 44-এ কি বলছে? 44-এ বলছে
এই যে আপনার ইয়া করবে, ওই যে হচ্ছে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে হচ্ছে 44। 45-এ বলছে যে কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে। 46 অধ্যায় 5 হচ্ছে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার সংক্রান্তে। 46-এ বলছে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারে বাধা দান। 46 ক, খ, ঘ, ঘ এবং উতে বলছে গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের করণীয় এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনানুগ অধিকার সংক্রান্তে।